গুমের শিকার ২৫৩ অভিযোগের অকাট্য প্রমাণ পেয়েছে কমিশন। ১,৮৫০ অভিযোগ বিশ্লেষণ। শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননা মামলার শুনানি শেষ। অ্যামিকাস কিউরি নিয়োগ ট্রাইব্যুনালে। নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। প্রার্থিতায় তরুণদের অগ্রাধিকার, বাদ যাবেন বিতর্কিত ব্যক্তিরা। বিরতিহীন ১ ঘন্টা সংবাদ দুপুরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফারহানা লোপা। এতক্ষণ শিরোনাম জানাচ্ছিলাম, এবার জানাবো বিস্তারিত। ১,৮৫০টি অভিযোগ বিশ্লেষণ করে ২৫৩ ব্যক্তির বিরুদ্ধে গুমের অকাট্য প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন গুম কমিশনের চেয়ারম্যান মঈনুল ইসলাম চৌধুরী। দুপুরে গুলশানের সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। মঈনুল ইসলাম চৌধুরী বলেন, গুমের সবচেয়ে বেশি অভিযোগ পাওয়া গেছে র্যাবের বিরুদ্ধে। গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে এরই মধ্যে সারা দেশের ১৬টি গোপন বন্দিশালা পরিদর্শন করা হয়েছে। ১৩১টি অভিযোগের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ মহাপরিদর্শককে জানানো হয়েছে। গুম হওয়া অধিকাংশ ব্যক্তি তৎকালীন বিরোধী দলের সদস্য ছিলেন। গুমের সব কার্যক্রমই ছিল পরিকল্পিত। গুম কমিশনে দাখিল করা অভিযোগের ৮১% জীবিত এবং ১৯% ফেরত না আসা ভুক্তভোগী। গুমের সঙ্গে ভারতের যারা জড়িত তাদের বিষয়ে গুম কমিশনের পদক্ষেপ নেয়ার এখতিয়ার নেই বলেও জানান চেয়ারম্যান মঈনুল ইসলাম চৌধুরী। এই ২৫৩ জন ব্যক্তিকে গুম করার মুহূর্তে, গুমকালীন সময়ে এবং গুম থেকে ফেরত আসার মুহূর্তে ৩টি পর্যায়ে অকাট্য প্রমাণাদি পাওয়া যাচ্ছে। তদন্ত শেষ হলে ওরা ইনভেস্টিগেশন রিপোর্ট দিবে, বুঝছেন, টু দ্য আইসিটি। তারপর সেখানে যদি কগনিজেন্স নেয়, ট্রায়ালের দিকে যায় হবে। ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপি, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের দ্বিতীয় পর্যায়ের আলোচনা শেষে ব্রিফ চলছে। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। বিষয়ে আসলে আরেকটা কথা হয়েছে, সেখানে আসলে ৭৬ জন তাহলে যুক্ত হবেন, ৬৪ + ১২, এই ৭৬ মিলিয়ে ৫৭৬ জন। আর আরেকটা প্রস্তাব হচ্ছে একেবারে তলা পর্যন্ত, অর্থাৎ ইউনিয়ন পরিষদ পর্যন্ত এটাকে নিয়ে যাওয়া এবং এটা ৭০,০০০ করা। ফলে এই ৩টা প্রস্তাব আসলে এখানে আছে। এই জায়গা থেকে ধরেন একটা বড় অংশ আসলে এই প্রথম ৫০০ জনের যে প্রস্তাব, সেই ৫০০ জনের বিষয়ে সাধারণভাবে এবং ৫৭৬ জনের না, প্রথমে ৫০০ জনের বিষয়ে একটা মতামত আছে, তারপরে ৫৭৬ বিষয়ে আবার আরেকটা ধরনের লেয়ারের মতামত আছে, আবার এই ৭০,০০০ পর্যন্ত কারো কারো মতামত আছে। এখন এই মুহূর্তে আমরা পুরোপুরিভাবে একমতে আসলে পৌঁছাইতে পারিনি, কিন্তু একটা জায়গায় আমরা একমতে পৌঁছতে পেরেছি যে এটার পরিবর্তন দরকার। পূর্ববর্তী যে পদ্ধতি ছিল শুধু হাত তুলে এমপি করা কিংবা প্রেসিডেন্ট এমন একজনকে নির্বাচিত করা যিনি আসলে পা ধরে সালাম করাকে তার গুরুত্বপূর্ণ অর্জন বলে মনে করবেন, এরকম কাউকে যাতে প্রেসিডেন্ট না করা হয়, তিনি যাতে একটা সম্মানিত ব্যক্তি হন এবং সেখানে তার নির্বাচন প্রক্রিয়া যাতে আসলে সঠিক হয়। এর সাথে সাথে আরেকটা বিষয়ে আমাদের এখানে গুরুত্বপূর্ণভাবে আলোচনা হয়েছে যে প্রেসিডেন্টের ক্ষমতা কিভাবে বর্ধিত করা যায়। এ বিষয়ে আসলে নানান ধরনের প্রস্তাব আসছে। এই প্রস্তাবগুলো সামনে আরো আলোচিত হবে এবং আলোচিত হওয়ার মাধ্যমে এইটার একটা সুনির্দিষ্ট জায়গায় আসবে। কয়েকটা বিষয় অলরেডি এসছে, যেমন বিচারক নিয়োগের ক্ষেত্রে, সেক্ষেত্রে আগে যেভাবে আসলে পরামর্শ করা দরকার হতো, ভবিষ্যতে পরামর্শ করা দরকার হবে না। তারপরে ধরা যাক যে সংসদ ভেঙে দেওয়ার প্রশ্নে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে তিনি ভেঙে দেবেন, এইটার বাধ্যবাধকতা ছিল, সেটা বাধ্যবাধকতা থাকবে না, এখানে তিনি বিবেচনার জায়গা তার থাকবে। এরকম আরো অনেকগুলো প্রস্তাব এসছে। আমরা এই প্রস্তাবগুলো নিয়ে ভবিষ্যতে আলোচনা করব এবং একটা জায়গায় আমরা পৌঁছবো বলে আশা করি। ইলেকটোরাল কলেজ নিয়ে গণসংহতির কি স্পেসিফিক জায়গা কোনটা, সে কি দিয়েছে যে ইলেকটোরাল কলেজ নিয়ে গণসংহতি আসলে দাবিটা কি জানেন? আচ্ছা দেখুন, প্রথমত যেটা বিষয়ে সকলেই রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে সকলেই ঐকমত্য হয়েছেন যে প্রায় সবাই যে বিদ্যমান ব্যবস্থা যেটা আছে সেটার একটা বদল ঘটাতে এবং সেখানে ইলেকটোরাল কলেজ তৈরি করার ব্যাপারে আসলে একটা প্রস্তাব আছে। এখন এই ইলেকটোরাল কলেজের বিষয়েও ঐকমত্য একভাবে আছে, কিন্তু ইলেকটোরাল কলেজ কি আকারে হবে সে বিষয়ে কোনো ঐকমত্য তৈরি হয়নি। ইলেকটোরাল কলেজের
ক্ষেত্রে ইতিমধ্যেই যেটা বলা হয়েছে যে যদি উচ্চকক্ষ হয় তাহলে নিম্নকক্ষ এবং উচ্চকক্ষের সকল সদস্যরাই ইলেকট্রাল কলেজের সদস্য হবেন। এর পরে যে জিনিসটা আছে যে উচ্চকক্ষ নিম্নকক্ষের সাথে জেলা পরিষদের একজন করে প্রতিনিধি সমগ্র জেলার সমন্বয় থেকে, আর সিটি কর্পোরেশনের 12 জন, এই মিলে 576 জন। এর বাইরে আরেকটি আছে সকল পর্যায়ের জনপ্রতিনিধি হিসেবে 70,000। ইলেকট্রাল কলেজ বিষয়ে আমাদের অবস্থান ছিল যে আমরা মনে করি যে এটা জেলা পর্যায়ে এবং সিটি কর্পোরেশনের একজন করে প্রতিনিধির সাথে উচ্চকক্ষ নিম্নকক্ষ এই যে ইলেকট্রাল কলেজ, এই ইলেকট্রাল কলেজ গ্রহণ করা যেতে পারে। কিন্তু এই নিয়ে এখনো পর্যন্ত যেহেতু কোনো ঐকমত্য হয়নি, আমরা মনে করি যে রাষ্ট্রপতির এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যটাই জরুরি। রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়াটাকে একটা ইলেকট্রাল কলেজের মধ্যে যতটুকু ন্যূনতম ঐক্যমত হয় সেই প্রশ্নে আমরা ছাড় দিতে প্রস্তুত আছি। সেক্ষেত্রে যদি পার্লামেন্টের 2 কক্ষ আর সদস্যরাই ইলেকট্রাল কলেজ হন, সেক্ষেত্রেও আমরা ছাড় দেওয়ার জন্য প্রস্তুত আছি। আমরা যে কথাটা গুরুত্বের সাথে যুক্ত করতে চাই, যেটা অনেকেই প্রস্তাব করেছেন, এখানে সাইফুল ভাই এসছেন, তার প্রস্তাব উত্থাপিত হয়েছে, আমরাও এই প্রস্তাবের সাথে একমত যে গোপন ব্যালটে এই নির্বাচনটা হতে হবে। আসলে গোপন ব্যালটের নির্বাচনের প্রশ্নটি প্রায় সকলেই একমত। কেউ কেউ হয়তো বলেছেন দলের সাথে আরেকটু আলোচনা করতে হবে, কিন্তু এটাও সাথে বলেছেন যে 70 অনুচ্ছেদের যে ধরনের সংস্কার করা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু পার্লামেন্ট মেম্বাররা 2 কক্ষেই তারা স্বাধীনভাবে ভোট দিতে পারবেন এই প্রশ্নে, মানে অর্থাৎ যেগুলো এক্সেপশন আছে, এক্সেপশনের বাইরে রাষ্ট্রপতি নির্বাচন এক্সেপশনের মধ্যে পড়ছে না। কাজে রাষ্ট্রপতি নির্বাচনে তারা স্বাধীনভাবে যেহেতু ভোট দিতে পারবেন, এটা তো আসলে গোপন ব্যালটেরই নামান্তর। সেই ক্ষেত্রে এটার সাথে একমত, কিন্তু তারপরে হয়তো দলের সাথে আলোচনা করবেন। এর মানে দাঁড়াচ্ছে যে গোপন মানে একদিকে পার্লামেন্টের উচ্চকক্ষ নিম্নকক্ষ যদি সেটা উচ্চকক্ষ তৈরি হয় এবং গোপন ব্যালটের নির্বাচন, এই 2 প্রশ্নে মোটা দাগে একটা ঐকমত্য তৈরি হয়েছে। এবং আমরা যদি সকলে মিলে এই জায়গায় আসে, ইলেকট্রাল কলেজকে যদি আরেকটু বর্ধিত করা যায় তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু এই জায়গায় থাকলেও আমরা এটাকে সমর্থন করার জন্য প্রয়োজনীয়। ফরেন সার্ভিস একাডেমিতে এতক্ষণ সরাসরি ছিলাম আমরা। চলে যাচ্ছি পরের প্রসঙ্গে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় একজন অ্যামিকাস কিউরি নিয়োগ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মশিউজ্জামানকে অ্যামিকাস কিউরি নিয়োগ দেয়া হয়। পরবর্তী শুনানির দিন 25 জুন তার মতামত শুনবে ট্রাইব্যুনাল। প্রসিকিউশন বিচারের স্বচ্ছতার জন্য সকালে অ্যামিকাস কিউরি বা আদালতের পরামর্শক নিয়োগ দেয়া হয়েছে ট্রাইব্যুনালের আদেশে। এর আগে গত 3 জুন আদালত অবমাননার অভিযোগের ব্যাখ্যা দিতে শেখ হাসিনা ও বুলবুলকে 1 সপ্তাহের মধ্যে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়া হয়, কিন্তু তারপরও তারা হাজির না হওয়ায় কিংবা আইনজীবীর মাধ্যমে ব্যাখ্যা না দেয়ায় তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী শাস্তি চায় প্রসিকিউশন। তবে আদালত এ বিষয়ে আরও বিস্তারিত শুনানির জন্য অ্যামিকাস কিউরি নিয়োগ দিয়েছে। ট্রাইব্যুনাল আইন অনুযায়ী অভিযোগ প্রমাণ হলে 1 বছরের সাজা ও 5,000 টাকা জরিমানার বিধান রয়েছে। ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে পার্সোনাল অ্যাপিয়ারেন্স অর্থাৎ তাদের সশরীরে উপস্থিত হয়ে জবাব দেওয়ার জন্য আদেশ প্রদান করেন, কিন্তু এ 2 জন অ্যাকিউজডের কেউই ট্রাইব্যুনালে এসে উপস্থিত হয়ে তাদের পক্ষে কোনো জবাব দেননি। ট্রাইব্যুনাল আজকে একটি আদেশ জারি করেছেন, সেটি হলো ট্রাইব্যুনাল রুলসের 41 বিধি মোতাবেক একজন অ্যামিকাস কিউরি নিয়োগ করেছেন এই মামলায় মতামত গ্রহণের জন্য এবং আদালতকে সহায়তা করার জন্য। আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময় ধরে প্রস্তুত হচ্ছে বিএনপি। প্রার্থী বাছাই, ইশতেহার, নির্বাচনী জোট এই 3টি বিষয় সামনে রেখে এগুচ্ছে দলটি। প্রার্থী মনোনয়নে প্রাধান্য দেয়া হচ্ছে ত্যাগী, সৎ ও জনগণের কাছে গ্রহণযোগ্য নেতাদের। অনেক নতুন মুখ থাকলেও নবীন প্রবীণের সমন্বয়ে প্রার্থী দেয়া হবে বলে জানিয়েছেন দলটির নীতি নির্ধারণী নেতারা। লন্ডনের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে আলোচনার পর এখন ভোটের প্রস্তুতি নিচ্ছে বিএনপি।
আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন ধরে কাজ শুরু করেছেন দলের নীতি নির্ধারকরা। প্রতি আসনে একাধিক প্রার্থী থাকায় মনোনয়নে সঠিক সিদ্ধান্ত নিতে মাঠ পর্যায়ে চলমান আছে একাধিক জরিপ। বিএনপির জ্যেষ্ঠ নেতারা জানান, একাধিক নয়, এবার একজন প্রার্থীকেই ধানের শীষ প্রতীক দেয়া হবে। বাদ যাবেন অতীত কর্মকাণ্ডের জন্য বিতর্কিত ব্যক্তিরা। নির্বাচনী ইশতেহার প্রণয়ন, প্রার্থী সিলেকশন এবং সাংগঠনিক কিছু কাজকর্ম সহ নির্বাচন সম্পর্কিত যাবতীয় যে কাজগুলো থাকে সেগুলো আমরা এখন আরো গতি বাড়িয়েছি করার ক্ষেত্রে। কয়েক দফা জরিপ ইতিমধ্যে হয়েছে প্রার্থী সিলেকশনের ক্ষেত্রে, তারপরে আমরা আবারও করব এবং মাঠ পর্যায়ে আমাদের নেতা কর্মীদের মতামতটা আমাদের সবচেয়ে প্রাধান্য পাবে। আমরা সার্বিক বিষয়গুলোকে একসাথে বিবেচনা করব। ত্যাগ তিতিক্ষা, ব্যক্তিগত যোগ্যতা, গ্রহণযোগ্যতা, জনপ্রিয়তা। বিএনপি নেতারা জানান, প্রার্থী মনোনয়নে তরুণ নেতারা অগ্রাধিকার পেতে পারেন। দেখা যেতে পারে অনেক নতুন মুখ। এমন একজনকে সিলেক্ট করা হবে, মনোনয়ন দেওয়া হবে যার ইলেক্টেবিলিটি আছে, যে জনগণ এলাকায় যার জনপ্রিয়তা আছে, জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে, এটা তো তার প্রথম রিকোয়ারমেন্ট। দ্বিতীয়ত, দলের যার ত্যাগ আছে, দীর্ঘদিন দলের প্রতি বিশ্বস্ত ছিল এবং দলে অনেক আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছে। আর এত কয়েক বছরের মধ্যে তো অনেক নতুন প্রার্থী এসেছে, তরুণরা এসেছে। সুতরাং নতুন পুরাতন, নবীন প্রবীণকে মিশিয়ে একটি ব্যালেন্স করেই আমাদের দল থেকে মনোনয়ন দেওয়া হবে বলে আমরা বিশ্বাস করি। মনোনয়নের ক্ষেত্রে 2001, 2008 ও 2018 সালের নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের বর্তমান অবস্থাও পর্যালোচনা করা হবে। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দ্রুত বুঝিয়ে দেওয়ার দাবিতে আজও নগর ভবনের সামনে কর্মসূচি পালন করছেন সমর্থকরা। বেলা 11টার দিকে শুরু হয় এই কর্মসূচি। নানা স্লোগানে সরব হয়ে ওঠে পুরো এলাকা। এ সময় সাবেক সচিব ও আন্দোলনের সমন্বয়কারী মশিউর রহমান বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। উপদেষ্টা আসিফ ভুঁইয়ার সব ষড়যন্ত্র রুখে দেয়া হবে। সিটি কর্পোরেশনে কোনো দোসর বা ফ্যাসিবাদী থাকতে পারবে না। নাগরিক ভোগান্তির দায় একমাত্র স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার। পরে কর্মসূচি থেকে চলমান আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধভাবে শরিক হওয়ারও আহ্বান জানানো হয়। বাংলাদেশে অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় জার্মানি। জামায়াতের আমির সহ শীর্ষ পর্যায়ের নেতাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান জার্মান রাষ্ট্রদূত আখিম স্ট্রোস্টার। দুপুরে রাজধানীর মক বাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। বলেন, নির্বাচন ছাড়াও বাংলাদেশ জার্মানির অর্থনীতি সহ দ্বিপাক্ষিক নানা ইস্যুতেও বৈঠকে আলোচনা হয়েছে। পরে জামায়াতের পক্ষ থেকে প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ জানান, মানুষ হত্যা করে গণতন্ত্র হয় না। গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে আন্তরিক হতে হবে। স্থিতিশীল, ইনসাফ ও দুর্নীতিমুক্ত দেশ গঠনে কাজ করছে জামায়াত। বাংলাদেশে একটি অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় জার্মানি। দুই দেশের সম্পর্ক আরও জোরদারে কাজ করছে আমরা। জামায়াতের সাথে বাংলাদেশের রাজনৈতিক ইস্যু ছাড়াও বৈঠকে গুরুত্ব পেয়েছে বাংলাদেশের সাথে জার্মানির অর্থনীতি সহ দ্বিপাক্ষিক নানা ইস্যুতেও। আলোচনা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। আগামী দিনে বাংলাদেশ উভয় দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়। গত কয়েকদিনে বিভিন্ন জেলায় বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। উপসর্গ নিয়ে রোগীরা আসলেও কিট না থাকায় হচ্ছে না পরীক্ষা। এমন পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি না মানায় করোনা সংক্রমণ বাড়ার শঙ্কা দেখা দিয়েছে। পর্যটন শহর কক্সবাজারে গত 15 দিনে অন্তত 12 জনের করোনা শনাক্ত হয়েছে। প্রতিদিনই হাসপাতালে উপসর্গ নিয়ে আসছে রোগী, তবে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। এমনকি হাসপাতালে মাস্কও পরছেন না বেশিরভাগ মানুষ। করোনা যদি আবার নতুনভাবে মাথা ছাড়া দেয় তাহলে মনে করব আমরাই সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছি। এই কারণে আমরা যে অবস্থায় আছি
আমাদের সচেতন হওয়া উচিত। কক্সবাজার আমাদের তুলনামূলকভাবে একটা ঘনবসতিপূর্ণ জায়গা এবং সাথে আমাদের বিশাল একটা পর্যটকের যে লোড থাকে সব সময়, সুতরাং বাইরের থেকে যে কোনো সময় যে কোনো খারাপ ভেরিয়েন্ট যে কোনো সময় কক্সবাজারে ইন করে যেতে পারে। কুমিল্লা সরকারি হাসপাতালে এখনও করোনা পরীক্ষা শুরু না হওয়ায় বেসরকারি হাসপাতালে ভরসা রোগীদের। এর মধ্যে অন্তত 7 জন করোনা রোগী শনাক্ত হলেও তেমন প্রচারণা নেই স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে। আমি মাস্ক পরি নাই, কিন্তু আসলে করোনা যে আবার ছড়া যাচ্ছে এটা আসলে অবগত না আর কি। জামালপুরে করোনা শনাক্ত হওয়ার পরও সাধারণের মধ্যে নেই স্বাস্থ্যবিধি মানার প্রবণতা। ঝালকাঠি সদর হাসপাতালে উপসর্গ নিয়ে কয়েকজন রোগী এলেও কিট সংকটে করোনা পরীক্ষা সম্ভব হয়নি। এর মধ্যে স্বাস্থ্যবিধি নিয়ে সচেতনতা না থাকায় সংক্রমণ বাড়ার শঙ্কা সচেতন নাগরিকদের। করোনায় কি আমাদের করতে হবে এই বিষয়গুলো তারা লিখিত এবং টেলিভিশন সহ বিভিন্ন প্রচার মাধ্যমে এগুলো প্রচার করা জরুরি। পঞ্চগড়ে করোনা ইউনিট প্রস্তুত রাখা হলেও এখনও পর্যন্ত পরীক্ষার কোনো ব্যবস্থা না থাকায় কোনো রোগী ভর্তি নেই। মৌলভীবাজারে উপসর্গ থাকায় অন্তত 60 জনকে বাড়িতেই আইসোলেশনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তবে সচেতনতা বৃদ্ধিতে প্রশাসনের কোনো তৎপরতা এখনও দেখা যায়নি। পঞ্চগড়ে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো করোনার কোনো প্রকোপ আমরা পাই নাই, কোনো নমুনাও পাইনি। আমরা স্বাভাবিকভাবে জীবনযাপন করতেছি, তবে মাস্ক এই জন্য আমরা পরি না। চাঁপাইনবাবগঞ্জের সোনামুড়ি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আসা ব্যক্তিদের স্বাস্থ্য পরীক্ষা চলছে। তবে স্থানীয়রা স্বাস্থ্যবিধি না মানায় সংক্রমণ বাড়ার শঙ্কা বাড়ছে। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পুলিশের তৎপরতার কারণেই মাদক সহ 3 জনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে ঢাকা মেডিকেলে এসব কথা জানান তিনি। এর আগে অভিযানে গুলিবিদ্ধ 2 পুলিশ সদস্যের খোঁজ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গোপন সংবাদের ভিত্তিতে রাত 1:45টার দিকে পল্টন থানার পুলিশ হাসপাতালের বিপরীতে অভিযান চালায় লালবাগ গোয়েন্দা পুলিশ। এ সময় মাদক কারবারিদের ছোড়া গুলিতে পুলিশের 3 সদস্য আহত হন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে 2 জনকে ভর্তি করা হয়। আহতরা হলেন লালবাগ ডিবি পুলিশের উপসহকারী পরিদর্শক আতিক হাসান ও কনস্টেবল সুজন। চিকিৎসকরা জানান এএসআই আতিক হাসানের পেটের বাম পাশে এবং কনস্টেবল সুজনের বাম পায়ের হাঁটুতে গুলি লেগেছে। আতিক হাসানের অবস্থা আশঙ্কাজনক। আহত হয়েছে তার পায়ের গুলি লাগছে, গত রাত্রে ওইটা সে এএসআই যে হয়েছে তারটা হয়েছে হলো অ্যাবডোমিনাল এখানে, বাট এটা আল্লাহর রহমত, এটা অর্গানিক কোনো সে লাগে নেই। এই জন্য হয়তো ওনারা হয়তো 24-48 ঘন্টা পরে অপারেশন করে এটা বের করে দিলে আমরা ওনারা সবাই খুব ভালো অবস্থায় আছে। শনিবারের মধ্যে সরকারি চাকরি অধ্যাদেশ 2025 বাতিল না হলে রবিবার অর্থ মন্ত্রণালয় ব্লকেডের ঘোষণা দিয়েছে সচিবালয়ে আন্দোলনরত সরকারি কর্মচারীরা। দুপুরে এই ঘোষণা দেন তারা। এর আগে পূর্ব ঘোষণা অনুযায়ী বেলা 11টার পর সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে আন্দোলনকারী কর্মচারীরা বাদামতলায় জমায়েত হন। সেখান থেকে মিছিল নিয়ে সচিবালয়ের ভেতরে বিভিন্ন অংশ প্রদক্ষিণ করেন তারা। পরে 4 নম্বর ভবনের সামনে সমাবেশে অধ্যাদেশ বাতিলের দাবিতে নানা স্লোগান দেন। দেশের সব সরকারি কর্মকর্তা কর্মচারীদের তীব্র আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানানো হয়। পরে সমাবেশ থেকে রবিবার নতুন কর্মসূচি ঘোষণা দেয় বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। আপনারা আছেন বিরতিহীন সংবাদ দুপুরে। সংবাদে আরও যা থাকছে। ওয়াশিংটনে মার্কিন উপ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নিরাপত্তা উপদেষ্টার বৈঠক। গণতন্ত্র ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা। প্রস্তাবিত বাজেটে নির্মাণ খাতে করের চাপ বেড়েছে। ফ্ল্যাটের দাম বাড়বে, কমবে বিক্রিও, দাবি ব্যবসায়ীদের। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান মার্কিন উপ পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউয়ের সঙ্গে বৈঠক করেছেন। বুধবার ওয়াশিংটন ডিসির মার্কিন পররাষ্ট্র দপ্তরে হয় এই বৈঠক। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়, বৈঠকে তারা রোহিঙ্গা ইস্যু, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান শুল্ক, দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি এবং বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণ নিয়ে আলোচনা করেন। যুক্তরাষ্ট্রের উপ পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউ বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বের প্রশংসা করেন এবং এই গুরুত্বপূর্ণ সময়ে বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের
প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। পরে ডক্টর খলিলুর রহমান যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্র্যান্ডন লিঞ্চের সঙ্গেও আলাদা সাক্ষাৎ করেন। সেখানে তারা দুই দেশের পারস্পরিক শুল্ক চুক্তি বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন বলে জানা গেছে। সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলমকে গ্রেপ্তার করেছে ডিবি। রাত 12:30টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। 1974 সাল থেকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতায় যুক্ত ছিলেন কৃষি অর্থনীতিবিদ শামসুল আলম। 2009 সালের 1 জুলাই প্রেষণে তাকে পরিকল্পনা কমিশনের সদস্য করা হয়। প্রায় 1 যুগ ধরে এই দায়িত্ব পালন শেষে 2021 সালের জুলাইয়ে তিনি পরিকল্পনা প্রতিমন্ত্রী হন টেকনোক্র্যাট হিসাবে। কৃষি অর্থনীতিতে অবদানের জন্য 2020 সালে আওয়ামী লীগ সরকার তাকে 21 পদকে ভূষিত করে। 2022 সালে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদে স্থান পান তিনি। প্রস্তাবিত বাজেটে নির্মাণ খাতের ওপর করের চাপ বেড়েছে। নির্মাণ সংস্থার সেবায় ভ্যাটের হার 2.5% বাড়ানো হয়েছে। বেড়েছে রড ও সিমেন্টের উৎপাদন ও বিক্রিতে শুল্ক করের হার। আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব বলছে, এর প্রভাবে ফ্ল্যাটের দাম বাড়লে বিক্রিও কমবে। আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে নির্মাণ কোম্পানির সেবার উপর ভ্যাট 7.5% থেকে বাড়িয়ে 10% করা হয়েছে। বাড়ানো হয়েছে রড উৎপাদনের কর হার। বাজেটে সিমেন্ট আমদানিতে প্রতি টনের মূল্যের উপর 15% শুল্ক ধার্য করা হয়েছে। আর সিমেন্টের শীট উৎপাদনে কর হার 3 গুণ বাড়িয়ে 15% করা হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, এরই মধ্যে প্রায় 30 থেকে 50% কমে গেছে রড ও সিমেন্টের বিক্রি। নতুন শুল্ক হার কার্যকর হলে তা আবাসন খাতে নেতিবাচক প্রভাব ফেলবে বলে আশঙ্কা তাদের। আবাসন ক্ষেত্রে পড়বে কিনা, হ্যাঁ, এটা 100% পড়ার সম্ভাবনা আছে। কারণ যারা বিল্ডিং করে তারা চেষ্টা করে যে সর্বোচ্চ যতটুকু সেভ করে ভালোভাবে বিল্ডিং করা যায়। বাড়ার সম্ভাবনা তো অবশ্যই আছে। সেক্ষেত্রে দেখা যায় আমাদের বিক্রিটাও কমে যাবে। বিক্রিটা কমে গেলে তো ব্যবসার জন্য আমাদের একটা ক্ষতিগ্রস্ত। প্রায় 20%-এর মতো যে রিকোয়ারমেন্টটা কমে গেছে। এই রিকোয়ারমেন্টটা কমার পিছনে মেইন যেটা কারণ হলো যে এখন অনেক মেগা প্রজেক্টগুলো প্রায় শেষ প্রান্তে এবং অনেক নতুন মেগা প্রজেক্ট এখন আসছেও না। আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব বলছে, এসব পণ্যের দাম বেড়ে গেলে আগামীতে ফ্ল্যাটের দামও বাড়বে। ক্ষতিগ্রস্ত হবে এ খাতের ব্যবসা। তাই নির্মাণ খাতের কর ভার কমানোর দাবি তাদের। রড বা স্টিল জিনিস যেগুলো আছে সেগুলা, তো এগুলা কিন্তু আমাদের কিন্তু মেন আমাদের একটা বিল্ডিং করতে গেলে লাগে আর কি। এই জিনিসগুলোর দাম বেড়ে গেলে অটোমেটিকলি আমাদের ফ্ল্যাটের দামও কিন্তু বেড়ে যাবে। মাননীয় অর্থ উপদেষ্টার সাথে বসছি, কারণ বাজেট তো এটা তো বাজেট এখনো হয় না। 22 তারিখে এটা কনফার্ম হবে। রিহ্যাব বলছে, প্রস্তাবিত বাজেট কার্যকর হলে স্টিলের তৈরি সহযোগী শিল্পের পণ্যের দামও বাড়বে। এতে সংকটে পড়বে দেশের আবাসন খাত। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফেনীর পরশুরাম বিলোনিয়া সীমান্ত দিয়ে ভিনদেশি নাগরিকের যাতায়াত বেড়ে গেছে আশঙ্কাজনক হারে। অবৈধ পারাপারের সময় এই সীমান্তে গত 6 মাসে আটক হন 19 জন বিদেশি নাগরিক। এ নিয়ে উদ্বেগ বাড়ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে। তবে বিজিবি বলছে, অবৈধ চোরাচালান, মাদক ও অনুপ্রবেশ ঠেকাতে তারা জিরো টলারেন্স অবস্থানে। এপারে ফেনীর পরশুরাম উপজেলার নিজ কালিকাপুর গ্রাম, আর ওপারে ভারতের ত্রিপুরা রাজ্যের বিলোনিয়া। মাঝখানে ছোট নদী মুহুরী। 20 থেকে 25 ফুট প্রশস্তের এই নদী শীতকালে পায়ে হেঁটে পার হওয়া যায়, বর্ষায় সাঁতরাতে হয়। সীমান্তে বিজিবি আর বিএসএফের পাহারা থাকলেও কাঁটাতারের বেড়া না থাকায় পারাপার অনেকটাই সহজ। এই সীমান্ত দিয়ে পাসপোর্ট ও ভিসা ছাড়া অবৈধ অনুপ্রবেশের দায়ে গত 6 এপ্রিল রাতে আটক হন তানজানিয়ার নাগরিক আমিনা শাহবানী। একইভাবে গত 19 মার্চ নাইজেরিয়ান নাগরিক নওসু ইজুচুকু ক্যালিস্টাস বাংলাদেশ থেকে ভারতে যাবার সময়, আর 22 মার্চ বাংলাদেশে ঢোকার সময় আটক হন সোমালিয়ান নাগরিক আব্দি ওয়ালি মোহাম্মদ আলী। এভাবে গত 6 মাসে ফেনীর এই সীমান্তে নাইজেরিয়া, সোমালিয়া সহ নানা দেশের 19 জন নাগরিক আটক হন। এরা মূলত মানব কিংবা মাদক পাচারের উদ্দেশ্যে পারাপার হচ্ছিল বলে সন্দেহ স্থানীয়দের। সীমান্তে কোনো কাঁটাতারের বেড়া নেই বেশ কিছু জায়গায়।
এই জায়গাগুলো দিয়ে কিন্তু তারা এই আসা যাওয়া করে। এখান দিয়ে এরা নাইজেরিয়ার লোকগুলো চলে আসে বাংলাদেশে, কিছু কাঠটাট বানানোর জন্য আবার এদিক দিয়ে ওই পারে চলে যায়। সীমান্তে দালাল চক্র বেশ সক্রিয়। সোরা চালান মানে ইন্ডিয়ার তো জিনিস টিনিস নিয়ে রসুন চিনি মিনি আনি বিক্রি করি না, গরুও আনি। আমরা হুরা করি এখানটা, এটা করি, আমাদের পেশাই এটা। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি সীমান্তে নজরদারি এখন আগের চেয়ে বেশি। আমাদের তথ্যের ভিত্তিতে এবং আমরা কিছু মানব পাচারকারী ধরেছি, তাদের কাছ থেকে কিছু তথ্য নিয়েছি, আর সেটার অনুযায়ী কিন্তু আমাদের অপারেশন অব্যাহত আছে। পুলিশ কার্যক্রম করছে। 2-1টা কানেকশন পেয়েছি যেগুলির আমরা ঢাকায় তাদের অবস্থান পেয়েছি, সেগুলি গোয়েন্দা সংস্থাকে দেওয়া হয়েছে এবং তারা এই বিষয়ে কার্যক্রম গ্রহণ করছে। ফেনী সীমান্তে গত 6 মাসে প্রায় 133 কোটি টাকা দামের মাদক ও চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফেনী সীমান্ত দিয়ে আরও 11 বাংলাদেশিকে পুশ ইন করেছে বিএসএফ। এ নিয়ে জেলার বিভিন্ন সীমান্ত থেকে গত 3 মাসে 63 জনকে আটক করল বিজিবি। বিজিবি জানায় রাত 2টার দিকে ছাগলনাইয়ার যশপুর সীমান্তবর্তী মটুয়া এলাকা থেকে নারী শিশুসহ 11 জনকে আটক করে তাদের টহল দল। আটককৃতরা যশোর, নড়াইল ও সাতক্ষীরা জেলার বাসিন্দা। বৈরী আবহাওয়ার সুযোগে তাদের সীমান্ত দিয়ে পুশ ইন করা হয়েছে উল্লেখ করে বিজিবি জানায় আটককৃতদের ছাগলনাইয়া থানায় হস্তান্তর করা হবে। এর আগে গত 3 মাসে আরও 52 জনকে জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে পুশ ইন করা হয়েছে। যুক্তরাজ্যের একটি উপশহরে গাজর, স্কোয়াশ, ক্যাপসিকাম ও কুমড়া দিয়ে ধ্রুপদী সঙ্গীতের সুর বাজিয়ে সবাইকে অবাক করে দিচ্ছেন একদল বাদ্যশিল্পী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে এই বাদ্যশিল্পীদের কাজ। কোনো বাদ্যযন্ত্র নয়, বরং সবজি দিয়ে বিখ্যাত সুরকার মোজার্টের ধ্রুপদী সঙ্গীতের সুর পরিবেশন করছেন এই বাদ্যশিল্পীরা। লন্ডনের ইশার উপশহরের একটি ফার্ম শপের বাইরে সড়কে দাঁড়িয়ে এভাবেই সবাইকে সুরের তালে মাতিয়ে রাখছেন তারা। গাজর, স্কোয়াশ, ক্যাপসিকাম ও কুমড়া দিয়ে তৈরি অভিনব এসব বাদ্যযন্ত্র নজর কাড়ছে পথচারীদের। এই 4 বাদ্যশিল্পীর সঙ্গীত দলের নাম লন্ডন ভেজিটেবল অর্কেস্ট্রা। তারা জানান বাদ্যযন্ত্রগুলো তৈরির সময় সবজিগুলোকে অত্যন্ত সাবধানতার সাথে খোদাই করে আকৃতি দেয়া হয়। একটি বাদ্যযন্ত্র তৈরিতে সময় লাগে প্রায় 20 মিনিট। দলটির প্রতিষ্ঠাতা জানান প্রথমে গাজর দিয়ে একটি বাদ্যযন্ত্র তৈরির পর সেটি বাজানোর একটি ভিডিও ইউটিউবে পোস্ট করেছিলেন তিনি। এরপরই এই সঙ্গীত দলটি শুরু করার প্রস্তাব পান। জাপানে বহু বছর আগে থেকেই গাজর দিয়ে বাদ্যযন্ত্র তৈরি করা হয়। আমার এক বন্ধু এই বিষয়ে আমাকে জানালে উৎসাহ পাই। গাছের সরু ডাল দিয়ে যেমন বাঁশি বানানো যায়, সেভাবেই গাজরে খোদাই করেই বাদ্যযন্ত্র তৈরি করি। ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের পরিবর্তে সবজি দিয়ে তৈরি বাদ্যযন্ত্র বাজানো অনেক বেশি চ্যালেঞ্জিং বলে জানান দলটির বাদ্যশিল্পীরা। গাজরের বাদ্যযন্ত্রগুলো কিছুক্ষণ বাজানোর পর নরম হতে শুরু করে, তাই সেগুলো শক্ত করতে আবারও পানিতে ভিজিয়ে রাখেন তারা। এই বাদ্যযন্ত্রগুলো বাজানো অনেক বেশি ক্লান্তিকর। প্রতিবার এগুলো সঠিক মাপে তৈরি হয় না। বাদ্যযন্ত্রগুলোতে ছোট পরিবর্তন আনলেও তা মানিয়ে নেওয়া অনেক পরিশ্রম সাধ্য। 10 থেকে 15 মিনিট বাজানোর পরই মুখে ব্যথা করে। সড়কের পাশাপাশি ব্রিটিশ টেলিভিশনের কয়েকটি অনুষ্ঠানেও সঙ্গীত পরিবেশন করেছেন এই বাদ্যশিল্পীরা। এমনকি এক অনুষ্ঠানে রাজা তৃতীয় চার্লসের সঙ্গেও দেখা হয়েছিল তাদের। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল আজকের বিরতিহীন সংবাদ দুপুরে।